প্রিয় শিক্ষার্থী, হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বিষয়। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, ক্লাস শুরু হয়েছে অনেক দিন, কিন্তু আমার সাথে দেখাটা তোমাদের অনেক দিন পর হলো। কারণ হিসেবে একটি পরপর 2টি সপ্তাহ ক্লাস আমাদের অর্থাৎ শনিবারের ক্লাসগুলো হয়নি। কারণ শনিবারের ক্লাসের ক্ষেত্রেই দেখা গিয়েছে ওই দিন জাতীয় দিবস এসে উপস্থিত হয়েছে, সুতরাং জাতীয় দিবসে আমাদের ক্লাসগুলো বন্ধ ছিল। আমরা শুরুতেই দেখি আজকের বিষয়, আমরা ধ্বনি এবং ছন্দ এই দুটি বিষয় দেখব। আসলে সবার আগে দেখি ধ্বনি বিষয়টি কি। হ্যাঁ, ধ্বনির সাথে ছন্দের সম্পর্কটা কি সেই বিষয়টি আমরা দেখব। একটু খেয়াল করো, ধ্বনি ধ্বনি হচ্ছে কণ্ঠ নিঃসৃত আওয়াজ। এখন আমাদের যে কণ্ঠ আছে, গলা, এর ভিতরে যে ভোকাল কর্ড আছে, তার ভিতরে স্বরতন্ত্র আছে, এবং আমাদের মুখের ভিতরে যে বাক প্রত্যঙ্গগুলো রয়েছে, সেই বাক প্রত্যঙ্গের মাধ্যমে যে আওয়াজগুলো হয়, সেই আওয়াজগুলোই হচ্ছে ধ্বনি। তাহলে আমরা ধ্বনি বুঝতে পারছি যে অর্থাৎ আমরা যে সাউন্ডগুলো করি, ইংলিশে তোমরা ভালো বুঝো, সেই সাউন্ডগুলোই হচ্ছে আওয়াজ, অর্থাৎ যে শব্দটাই করি না কেন। এখন সেই ধ্বনির দিক থেকে আমরা দেখি আমাদের বর্ণমালাগুলোকে। সেই বর্ণমালার কোথাও কোথাও আমরা দেখতে পাই যেগুলো কি করে, অন্য ধ্বনি ছাড়াই উচ্চারিত হয়। আর কোনো কোনো ধ্বনি, সেই ধ্বনিগুলো অর্থাৎ স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না। এইখানে স্বর আর এইখানে ব্যঞ্জন। এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এই ধ্বনির মাধ্যমে আমরা যত শব্দ উচ্চারণ করি, সকল শব্দের উৎপত্তি। তাহলে ধ্বনির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা হচ্ছে আমাদের ভাষার ক্ষেত্রে যা উচ্চারণ করি না কেন সব ধ্বনির মাধ্যমে। তাহলে সেই ধ্বনি স্বরধ্বনি বললাম এবং ব্যঞ্জন ধ্বনি বললাম। লক্ষ্য করে দেখো, 1 2 3 4 5টি দাগ দিয়ে রেখেছি। এখানে 5টি বর্গকে আমরা পাবো, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। এই যে বর্গগুলো পেলাম এবং স্বরধ্বনিগুলো পেলাম, স্বরধ্বনির মধ্যে সরেয় থেকে ও পর্যন্ত, এই ধ্বনিগুলো আমরা জানি। আমরা এই ধ্বনিগুলো নিয়ে পূর্বে কথা বলেছি। আজকে ধ্বনি থেকে আমরা কোথায় আসব? ছন্দে আসব। তাহলে এইভাবে যদি সামনের দিকে অগ্রসর হই, তাহলে কিভাবে অগ্রসর হতে হবে? আমরা ধ্বনি পরে ধ্বনির সংজ্ঞাটি পেলাম। বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। লিখিত রূপ। অক্ষর কি? অক্ষর হচ্ছে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে একটি শব্দের যতটুকু উচ্চারণ হয় তাকে অক্ষর বলে। নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে, অর্থাৎ আমি নিঃশ্বাস নিচ্ছি, তার ছোট থেকে ছোটতম যে প্রয়াসটি হচ্ছে, তার মাধ্যমে শব্দের যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। এই অক্ষরই হচ্ছে আমাদের ছন্দের মূল। ছন্দের মূল। এবার আমরা যাব ওইদিকে, কিন্তু তার আগে দেখি যে এই যে মাত্র বললাম
যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম অংশে একটি শব্দের যতটুকু উচ্চারিত হয় তাকে কি বলে? শব্দ বলে, ছন্দ বলে, কোনো কিছুই বলে না, বলে অক্ষর, অক্ষর বলে। তাহলে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে কিভাবে উচ্চারিত হয় লক্ষ্য করে দেখো। আমার, এই যে আমার পেয়েছি, সেই আমারের যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি পাবো? আমারের আ পাবো, একসাথে উচ্চারণ করছি আ। আমরা কিন্তু আমারও উচ্চারণ করি না, উচ্চারণটা করি আমার, মার, তো মার, আব বা। লক্ষ্য করে দেখো উচ্চারণটি কিন্তু একটু ভিন্নতর হচ্ছে। আমরা আববা উচ্চারণ করছি না, বা তোমারও, অনেকেই তোমারও উচ্চারণ করি, এটি ভুল উচ্চারণ করি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমারও উচ্চারণ করা যায়। সেটি ছন্দটিকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা কখনো কখনো তোমারও ব্যবহার করি। আমি একটু আমার ক্লাসটা দেখে নিই, আমার ক্লাস আদৌ হচ্ছে কিনা। রোটেট হয় নাই, বোঝা গেল শেষ পর্যন্ত রোটেট হইলই না। যাই হোক, তারপরের অংশে দেখি। এখন এই যে লক্ষ্য করে দেখো, আতে একটি মাত্র ধ্বনি রয়েছে, কিন্তু মারে এসে আমরা দুটি ধ্বনি পাচ্ছি, স্বরধ্বনিগুলোকে বাদ দিয়ে দুটি ধ্বনি পাচ্ছি। তোতে একটি ধ্বনি পাচ্ছি, মারে দুটি ধ্বনি পাচ্ছি, কিন্তু আব্বাতে এসে আবে দুটি ধ্বনি পাচ্ছি, আর বাতে গিয়ে একটি ধ্বনি পাচ্ছি। তাহলে এইগুলোকে বলা হয় যুগ্ম ধ্বনি। যুগ্ম ধ্বনি। আর এটাকে বলা হয় অযুগ্ম ধ্বনি। যুগ্ম ধ্বনি এবং অযুগ্ম ধ্বনি। তাহলে এই যে যুগ্ম ধ্বনি এবং অযুগ্ম ধ্বনি, এই বিষয়গুলো কি, ছন্দে এটির কাজটি কি? আবার আমি বললাম যে অক্ষরের সাথে এটির সম্পর্কে। অক্ষর হচ্ছে একই ধরনের, একটি হচ্ছে মুক্তাক্ষর, মুক্তাক্ষর, এই যে মুক্তাক্ষর হচ্ছে অযুগ্ম ধ্বনি, আর একটা হচ্ছে যুক্তাক্ষর, যুক্তাক্ষর হচ্ছে যুগ্ম ধ্বনি। তাহলে যুগ্ম মানে দুই, দুই বা তার অধিক হতে পারে, সেটি হচ্ছে যুগ্ম ধ্বনি। এখন আমরা বিশ্লেষণে আসি, কিভাবে এটি ছন্দের ক্ষেত্রে যুক্ত হয়। আমরা ছন্দ যখন বিশ্লেষণ করতে যাব, সেই ছন্দের মধ্যে দেখব তিনটি ছন্দ। একটা হচ্ছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত। লক্ষ্য করে দেখো, তিনটির পরে যে জিনিসটি লেখা হচ্ছে বৃত্ত লেখা হচ্ছে, বৃত্তটি কমন। আসলে বৃত্ত কি? এটি বৃত্ত, অর্থাৎ আমাদের একটি বিধান আছে, নিয়ম আছে, এই নিয়মটি মধ্যে আবদ্ধ থাকতে হবে। কিন্তু প্রশ্ন থাকতে পারে তোমাদের, স্যার আজকাল যে আমরা যেগুলো পড়ছি সেগুলোকে ছন্দ খুঁজে পাই না, সেগুলোকে গদ্য ছন্দ বলে। গদ্য ছন্দের বিষয়টা একেবারেই আলাদা। গদ্য ছন্দের ক্ষেত্রে কোনো ছন্দ মানতে হয়, নির্দিষ্ট কোনো ছন্দের অনুযায়ী যাবে তেমন কোনো বিধান নেই, কিন্তু আমাদের ছন্দগুলো জানতেই হবে, যেমন স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত কিংবা অক্ষরবৃত্ত। তাহলে খেয়াল করে দেখো, স্বরবৃত্ত কি?
বৃত্ত কি? এই স্বরবৃত্ত হচ্ছে এমন একটা ছন্দ যে ছন্দটা একটু চটুট, দ্রুত চলে। দ্রুত চলতে গেলে আমরা এই যে অক্ষরের ক্ষেত্রে যুগ্ম ধ্বনি পেয়েছি, এই ধ্বনিকে আবার মাত্রা চিহ্নিত করা হয়। তার ক্ষেত্রে এই স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত বাদ দিয়ে তোমাদের এই মাত্রার চিহ্নটা কিভাবে ব্যবহৃত হবে সেটিকে আগে দেখা উচিত। তার জন্য স্বরবৃত্ত এটুকুই জানলাম যে এটি খুব চটুট চলে, খুব দ্রুত চলে। কিন্তু আমরা দেখতে পাই একটি হচ্ছে যুগ্ম ধ্বনি, যেটি যুগ্ম ধ্বনি, এটি যুক্তাক্ষর। এর চিহ্নটি হচ্ছে কষির মতো। কিন্তু মুক্তাক্ষর বা অযুগ্ম ধ্বনি এটির চিহ্নটি হচ্ছে অর্ধচন্দ্রের মতো। এখন এই যে মুক্তাক্ষর যেটি পেলাম বা যুগ্ম ধ্বনি যেটা পেলাম, এটি সকল ছন্দেই এক মাত্রা বিশিষ্ট হবে। কিন্তু অযুগ্ম ধ্বনি যেটি আছে এরকম কষির মতো, এটি এক এক ছন্দে এক এক রকমে আসে। এই অযুগ্ম ধ্বনির মাত্রা পার্থক্যের জন্যই ছন্দের সৃষ্টি হয়েছে। তাহলে এই অযুগ্ম ধ্বনি স্বরবৃত্ত ছন্দে একটু তোমরা লিখে নাও বিষয়টা। স্বরবৃত্তে এক মাত্রা, মাত্রাবৃত্তে দুই মাত্রা, অক্ষরবৃত্তে শব্দ প্রান্তিক দুই মাত্রা বিশিষ্ট হবে। তাহলে আমরা দুটি চিহ্ন পেয়েছি, একটি হচ্ছে যুগ্ম ধ্বনির চিহ্ন পেয়েছি, অযুগ্ম ধ্বনির চিহ্ন পেয়েছি। কিন্তু আমরা যে জিনিসটি পাইনি সেটি হচ্ছে এই যে মাত্রা, তার চিহ্নটি কি? মাত্রার চিহ্নটি হচ্ছে এরকম। যদি এক মাত্রা হয় এরকম হবে, যদি দুই মাত্রা হয় তখন এরকম হবে। আমরা তাহলে একটু সামনের দিকে অগ্রসর হই। আমরা যখন সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পড়ি সাধারণত একটু চটুট পাই, যখন ছড়া পড়ি সাধারণত একটু দ্রুত চলে। কেমন চলে? যেমন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। লক্ষ্য করে রাখো, এই ক্ষেত্রে প্রতিটা পর্বের শুরুতেই একটি শ্বাসাঘাত হচ্ছে, শ্বাস দ্বারা আঘাত হচ্ছে। এই শ্বাসাঘাতের চিহ্ন হচ্ছে এরকম। এখন আমরা একটু দেখি, ছিপ খান তিন দার তিনজন মাল্লা। ছিপ খান তিন দার তিনজন মাল্লা, তাই তো আসছে। চৌপর দিনভর দেয় দূর পাল্লা। চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এখন আমরা স্বাভাবিক নিয়মেই কি দেখেছি যে প্রত্যেকটা পর্বের প্রথম ধ্বনিতে লক্ষ্য করে ছিপ, এই যে ছয়ের উপর একটি শ্বাসাঘাত হচ্ছে। ছিপ খান তিন দার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এই যে খুব দ্রুত চলেছে তার জন্য
এইখানে যুগ্ম ধ্বনিগুলা কি হবে, এক মাত্রা বিশিষ্ট হবে। আর অযুগ্ম ধ্বনি সবসময় এক মাত্রা। তাহলে কি হলো, 4+4 4+4। এটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দে যুগ্ম ধ্বনি এবং অযুগ্ম ধ্বনি দুটোই কি এক মাত্রা বিশিষ্ট হবে, তার জন্য এক মাত্রা বিশিষ্ট হয়েছে। তাহলে বাসায় তোমরা স্বরবৃত্ত ছন্দের কবিতা দেখবে, যখনই পড়তে যাবে, পড়ার সময় দেখবে যে খুব দ্রুত চলছে, সাথে সাথে বুঝে নিবে যে এটি স্বরবৃত্ত ছন্দের কবিতা। ইচ্ছা করলেও সেগুলো আস্তে ঢিমালয়ে পড়া যাবে না, তুমি ইচ্ছা করলেও পড়তে পারবে না। ছিপ খান তিনদার তিনজনে মাল্লা পড়লে ভাল লাগবে না। যত দ্রুত পড়ো তাতে কোনো সমস্যা নেই। ছিপ খান তিনদার তিনজনে মাল্লা, চৌপর দিন ভরে দেয় দূর পাল্লা, পার হয় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পালনার টাকশাল। যত খুশি তত দ্রুত পড়ো, তাতে কোনো সমস্যা হবে না। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস কুপুস খাই। তোমরা অনেক পেয়েছো। তাঁতের বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাই রে নাই রে না। ছড়ার ছন্দই হচ্ছে এটি। আর ছড়াই সৃষ্টি হয়েছিল বাংলা সাহিত্যে প্রথম। এটি হচ্ছে মুখে মুখে সৃষ্টি হয়। আমরা মাত্রাবৃত্ত ছন্দে বলেছিলাম যে যুগ্মধ্বনি কয় মাত্রা, 2 মাত্রা বিশিষ্ট হয়। লক্ষ্য করে দেখো, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। লক্ষ্য করে দেখো, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। লক্ষ্য করে দেখো, প্রথমত এক মাত্রা করে বসিয়ে দিয়ে যায়। যুগ্মধ্বনি বলছিলাম এখানে 2 মাত্রা বিশিষ্ট হবে। মাত্রাবৃত্ত ছন্দ সাধারণত 6 মাত্রা বিশিষ্ট হয়, পর্বগুলো সাধারণত 6 মাত্রা বিশিষ্ট হয়। আর স্বরবৃত্ত ছন্দ সাধারণত 4 মাত্রা বিশিষ্ট হয়, আমরা পূর্বেই দেখেছি। আর এটিকে বলা হয় পর্ব। এই একটি পর্ব, এই 2টি পর্ব, 3টি পর্ব, 4টি পর্ব। মাত্রাবৃত্তি ছন্দে সাধারণত 6 মাত্রা বিশিষ্ট প্রতিটি হবে, এটি খুব কঠিন। সাধারণতই আমরা দেখি সেই ক্ষেত্রে কি হয়, অপূর্ণ পর্ব থাকে, অর্থাৎ 6টার পূর্ণ পর্ব সবগুলো থাকে না, শেষে গিয়ে 1 মাত্রা 2 মাত্রা 3 মাত্রা এরকম হতে পারে। যেমন ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট ছোট সে তরি। লক্ষ্য করে দেখো, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, 1 2 3 4 5 6, তো রিটা এক মাত্রা হয়ে গিয়েছে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম মাত্রাবৃত্ত ছন্দে সকল যুগ্মধ্বনি 2 মাত্রা বিশিষ্ট হয়েছে, কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে কিছুক্ষণ আগেই আমি বললাম অক্ষরবৃত্ত ছন্দে কি হবে না, শব্দ প্রান্তিক হবে 2 মাত্রা, অন্য স্থানে হবে সেটি 1 মাত্রা। এখন শব্দ প্রান্তিক কি, শব্দের সর্বশেষের অংশটি, যেমন তোমার হলে এই যে মারের জায়গায় হলে 2 মাত্রা হবে, কিন্তু যদি আব্বা হয়, আজ আব প্রথম চলে এসছে দেখে সেই যুগ্মধ্বনিটা হবে 1 মাত্রা। লক্ষ্য করে দেখো, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে
শুনে পুণ্যবান। লক্ষ্য করে দেখো, মহাভারতের কথা অম অমৃত সমান কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। আগেই বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পূর্ণ পর্ব হবে ৮ মাত্রা, অপূর্ণ সাথে যেটি থাকবে সেটি হবে ৬ মাত্রা, অর্থাৎ প্রতিটি লাইন হবে ১৪ মাত্রার। অক্ষর বৃত্তের একটি বিধান, অর্থাৎ ৮-৬ পয়ারের ছাদ হয়। এটি অক্ষর বৃত্ত ছন্দটা, অক্ষর বৃত্ত আসছে হচ্ছে পয়ারের ছন্দ থেকে। পয়ারের এটা কি, কবিতাটা কি, ৮-৬ পয়ারের ছাদ হয়। এবং ৮-৬-এর যে বিধানটা সেটি লক্ষ্য করে দেখো, মধ্যযুগে যে আমরা কবিতাগুলো পেয়েছি প্রতি ২ চরণে অন্তমিল ছিল, যে সমান বান, মান বানে মিল আছে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এসে সেই ইটাকে পরিবর্তন করে দিয়েছে। যেমন তোমরা যখন মেঘনাদবধ কাব্য থেকে কিছুটা অংশ পড়ছো, সেখানে দেখবে কোনো অন্তমিল নেই, কোনো অন্তমিল নেই। সে অন্তমিল হয়তো দেখা যায় যে ২-৪ লাইন পরে পরে গিয়ে মিলে। ঠিক তেমনি ভাবে আমরা যখন সনেটগুলো পড়ি সেইগুলো ৮-৬-এ লেখা, কিন্তু সেই ৮-৬-এ লেখা হলেও সেইগুলোর মধ্যে আবার কিছু বিধান তিনি রেখেছেন। তিনি সেই ক্ষেত্রে দান্তে, হুগো, টেরিসস কিংবা শেক্সপিয়ারের যে ছন্দের রীতিগুলো রয়েছে সেগুলো তিনি যুক্ত করেছেন। লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটু মিলিয়ে দেখি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৮ + ৬ হয়েছে কাশিরাম দাস। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ভনে শুনে পুণ্যবান। ১ ২ ৩ ৪ ৫ ৬ একবারে মিলে গিয়েছে এবং অন্তমিলও সেখানে রয়েছে। কিন্তু আমরা যে সনেটের কথা বললাম, সেই সনেটের ক্ষেত্রে গিয়ে দেখব সেটির অন্তমিলটা মিলবে না। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদামি অবহেলা করি, পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রা অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি, কেলিনু শৈবাল ভনিক মনে কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পড়ে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখিরি দশা কেন তোরি আজি, যারে ফিরে অজ্ঞানে তুই যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণি পুণ্যমণি জালে। এইখানে এসে আমরা তার ভিন্নতা দেখি যে ছন্দ কোথায় জানি একটি মিল রয়েছে। আমরা একটু কবিতাতে দেখি, এটিও ৮-৬-এ লেখা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। ঠিক তেমনি ভাবে পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রা অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি, কেলিনু শৈবাল ভুলি কমল কানন। এইখানে এসে আমরা দেখতে পাই ক খ, ক খ, খ ক খ ক। এখন যে কয়টা ক আছে দেখো মিলে যাবে, রতন, ভ্রমণ, মন, কানন। যে কয়টা খ আছে মিলে যাবে, করি, চরি, হরি, বড়ি, মিলে গিয়েছে। আবার যখন এটা হচ্ছে অষ্টক, শতকে যখন এসছি তখন কি দেখেছি, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পড়ে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখিরি দশা কেন তোরি আজি, যারে ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণি পুণ্যমণি জালে। লক্ষ্য করে দেখো, ক খ ক খ খ ক খ ক গ, এরপর গ ঘ
ঘ গ উ উ, দেখো মিলে গিয়েছে, গ আর গ, পরে ঘরে, রাজি আজি, কালে জালে। এখন বলছি যে এটিও অক্ষরবৃত্ত ছন্দে লেখা, আর এটিও যদি অক্ষরবৃত্ত ছন্দে লেখা হয়ে থাকে তাহলে এইখানেও 16 মাত্রা বিশিষ্ট হবে। তাহলে দেখি কি হয়। হে বং গ, আমরা কিন্তু বঙ্গ গ উচ্চারণ করছি না, বঙ্গ। ভান্ডারে তব বিবিধ রতন, এই যে তনটা আমরা গিয়ে দেখছি এটি প্রান্তিক শব্দ, প্রান্তিক। তা সবে অবোধ শব্দ প্রান্তিক, আমি অবহেলা করি। ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের মনে আছে এইগুলোতে সবগুলোতে একমাত্রা বিশিষ্ট হবে, আমরা একমাত্রা বিশিষ্ট দিয়ে যাই। কিন্তু বং প্রথম বসেছে একমাত্রা, ভান প্রথম বসেছে একমাত্রা, কিন্তু রতনে 2 মাত্রা, আবার বোধে 2 মাত্রা। এখন দেখো এখানে 14 মাত্রা বিশিষ্ট আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 8 মাত্রা প্রথম বের করে নিই। 1 2 3 4 5 6 7 8, তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, 8 যোগ 6। তাহলে আমরা যখন ছন্দ দেখব, এখন থেকে ফার্স্ট পেপারের ক্লাসে যখন আমরা ছন্দ দেখব, আমরা মাথায় রাখব যে এই ছন্দের উৎপত্তি হচ্ছে অক্ষর থেকে। অক্ষরটা যদি আমি বুঝতে পারি যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে একটি শব্দের যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে, এইটুকু যদি বুঝতে পারি তাহলেই আমি কি করতে পারবো, ছন্দ বুঝতে পারবো। এবং ছন্দের 3টি ধারা, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। এটি হচ্ছে ছন্দের প্রাথমিক যে ধারণা, সেই প্রাথমিক ধারণা। তোমাদেরকে আমি প্রাথমিক ধারণার অধিক দিয়ে তোমাদের সময় নষ্ট করব না। আমরা এই 3টি বৃত্তের কথায় মনে রাখবো, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তোমাদের স্বরবৃত্তের কোনো কবিতা নেই, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তের কবিতা আছে। যখন নিচে দেখবে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত রয়েছে তখন বুঝতে পারবে। আর গদ্য ছন্দ যখন লেখা আছে তখন বুঝতে পারবে যে এর মাত্রার কোনো নির্দিষ্ট ব্যবহার নেই, কোনো বৃত্তের মধ্যে পড়েনি বিধায় এটিকে আমরা কি বলছি, গদ্য ছন্দ বলছি। গদ্য ছন্দে পূর্ণ পর্ব, অপূর্ণ পর্ব খুঁজে বের করা খুব কঠিন, বের করা যায় না। আবার আমরা যদি বিশ্লেষণ অধিক বিশ্লেষণ করতে চাই তাহলে সেই আমাদের যেতে হবে চর্যাপদের পূর্বে, সেই সংস্কৃত কবিদের মাঝখানে যেতে হবে যেখানে সংস্কৃত কবিরা বিভিন্ন ছন্দকে দেখেছেন। তাহলে তার পরবর্তীতে যখন পয়ারে আসবো তখন সাধারণ পয়ার দেখব, মহাপয়ার দেখব। এগুলো বিশ্লেষণ করলে তোমাদের এমনিতেই মাথা নষ্ট হতে পারে। সুতরাং আমরা এখানে, কারণ হচ্ছে এইটা আমাদের যারা অনার্সে পড়ি তাদের 50 নাম্বারের একটি প্রশ্ন হয় এই ছন্দ থেকে। সুতরাং তোমাদের জন্য সেটি কঠিন এই এক ক্লাসে সেটি শেষ করা। আমি কি একটি ক্লাসেই শেষ করলাম। তোমাদের মাথায় রাখতে হবে, যদি অক্ষরবৃত্ত ছন্দে মাঝখানে বা প্রথম বসে এই কষিটি, যুগ্ম ধ্বনিটি, তাহলে সেটি 1 মাত্রা। যদি শেষে বসে তাহলে সেটি 2 মাত্রা বিশিষ্ট। মাত্রাবৃত্ত ছন্দে যেখানেই বসুক না কেন সেখানেই সেটি 2 মাত্রা বিশিষ্ট হবে। আমরা সেটি বই থেকে দেখে করতে পারবো। আর স্বরবৃত্ত ছন্দ যেহেতু নাই, স্বরবৃত্ত ছন্দ, চতুর্থ ছন্দ, সেখানে সবসময় 1 মাত্রা বিশিষ্ট হবে। তাহলে আমরা আজকে দেখলাম যে ধ্বনি থেকে ছন্দ পর্যন্ত কিভাবে প্রবেশ করা যায়। আমরা এখন থেকে এটি পারবো এবং ক্লাসে আর কখনো জিজ্ঞেস করতে হবে না যে স্যার ছন্দ বিষয়টি কি। তোমাদের একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্ন অনুযায়ী এই ক্লাসটি আমি করিয়েছি। সবাই ভালো থাকো। তোমার ফার্স্ট পেপারের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে এই ছন্দের ব্যবহারগুলো পাবে। তোমরা কষ্ট করে হলেও
ছন্দের সেই ব্যবহারটি অন্তত যে যে কবিতার পিছনে লিখাই আছে যে এটি স্বরবৃত্ত, এটি মাত্রাবৃত্ত, এটি অক্ষরবৃত্ত লিখাই আছে, সেই বৃত্ত অনুযায়ী তোমরা একটু চেষ্টা করে দেখবে, নিশ্চিত করে পারবে। কারণ তোমরা তো সবাই ভালো ছাত্রছাত্রী। সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। সরকারের যে বিধান সেই বিধান মেনে চলো। ঘরে থাকি, ঘরের বাইরে প্রয়োজন ছাড়া যাব না, যদি যাই তাহলে মাস্ক পরবো এবং হাত ধোয়ার ক্ষেত্রে আমরা বারবার হাত ধোবো এবং প্রয়োজন হলে বিভিন্ন যে হাত করার পরিষ্কার করার যে ইগুলো আছে, স্যানিটাইজারগুলো আছে, সেগুলো দিয়ে আমরা হাত পরিষ্কার রাখবো। ধন্যবাদ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি।